আমরা ল্যাবরেটরিতে যখন আমরা সিম্পল প্র্যাকটিক্যাল করি তখন অনেক সময় রিকভারি স্ট্র্যাটেজি করতে হয়। তুমি একটা ভেসেলে তুমি নিলা তোমার স্যাম্পলটা, আরেকটাতে নিলা ব্ল্যাঙ্ক। হ্যাঁ, একটাতে ব্ল্যাঙ্ক নিলা, সবকিছুই দিলা এক্সেপ্ট স্যাম্পল আর কি। তখন যেটা হয় যে স্যাম্পল অ্যানালাইসিস করলা, আবার ব্ল্যাঙ্কটাকে অ্যানালাইসিস করলা, কিন্তু ব্ল্যাঙ্কে তো আসলে কোনো স্যাম্পল ছিল না। কিন্তু তাতে যেটা সুবিধা যেটা হয় যে যদি হিটিং করো, দুইটাতে হিটিং করলো, ফলে সিস্টেমে যদি কোনো লস হয় তাহলে দুইটা থেকে মিনিমাইজ হয়ে যায় আসলে। ফলে ওই অ্যানালাইসিস করেও দেখা যাচ্ছে তোমার এই কোন একটা মেথডের অ্যাকুরেসি মেজার করা সম্ভব। সো অ্যাকুরেসি মেজার করার জন্য তিনটা ওয়ে: একটা হচ্ছে অ্যানালাইসিস অফ দ্য রেফারেন্স ম্যাটেরিয়াল, কম্পারিজন উইথ দ্য রেজাল্ট ইউজিং অ্যানাদার মেথড নোন টু বি অ্যাকিউরেট, হ্যাঁ, অথবা রিকভারি স্টাডিজ। এখন এই অ্যাকিউরেসিটা মূলত যদি আমরা বলি যে এক্সপ্রেস এস পার্সেন্টেজ অফ দ্য রিকভারি বাই দ্য অ্যাসে অফ এ নোন অ্যামাউন্ট অফ দ্য অ্যানালাইট অ্যাডেড। হ্যাঁ, ওই যে একটু আগে যেটা বললাম যে কত পার্সেন্ট তুমি যদি স্যাম্পল র মেটেরিয়ালস ইউজ করো, যে যদি তুমি 20 গ্রাম দাও, এর মধ্যে কত পার্সেন্ট তোমার আসলে তোমার যে ডিজায়ার্ড যে স্যাম্পল তুমি অ্যানালাইসিস করছো সেটার সাথে ম্যাচ করে। এবং এই ধরনের ইয়েতে যেটা হচ্ছে যে determined by applying the method of the sample plus known amount of the analysis added both and above below the normal level expected। অর্থাৎ এখানে যেটা মেথড অ্যাকুরেসির জন্য যেটা করা হয় যে তুমি 20 মিলিগ্রাম স্যাম্পলের একটা নোন স্যাম্পল নিলা, নিয়ে দেখলা এটা 20 হচ্ছে, তারপরে যেটা করা হয় যে না, এটা 21 মিলিগ্রাম দিয়ে আসলে অ্যানালাইসিস করে দেখা যে মেথডে কি বলে, 20 ধরে নাকি 21। আবার তার থেকে একটু কম 19 অথবা 15 মিলিগ্রাম দিয়ে আবার অ্যানালাইসিস করে দেখা যায়। সুতরাং আমরা কিন্তু স্টাডি করছি মেথড, হ্যাঁ, যে মেথডে তোমার অ্যানালাইট কম বেশি হলে তার রেজাল্টের উপর আসলে কি ধরনের ইম্প্যাক্ট হয়। তো এই জন্য যেটা করা হয় যে মেথডের স্যাম্পলের নোন অ্যামাউন্ট অফ অ্যানালাইসিস করে, অর্থাৎ 20 মিলিগ্রাম আমরা যেটাকে এক্সাম্পল হিসেবে নিয়েছি, তখন তার উপর এবং নিচে করেও দেখা যে আসলে তার মেথড কতটা accuracy এগুলা করে আর কি। দেখো যে আজকে আমরা যেটা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হারমোনাইজেশন, তারা রিকমেন্ড দ্যাট দ্য অ্যাকুরেসি শুড বি অ্যাসেসড ইউজিং এ মিনিমাম অফ দ্য 9 ডিটারমিনেশন অর এ মিনিমাম অফ 3 কনসেন্ট্রেশন। দেখছো যে অ্যাকুরেসি করতে হলে তোমার কমপক্ষে 9টা মেজারমেন্ট করতে হবে, এবং কমপক্ষে 3টা কনসেন্ট্রেশনের 9টা স্যাম্পল তৈরি করে যদি তাদের ওই অ্যাকুরেসি লেভেল ভালো পাওয়া যায়, তখনই তুমি বলতে পারো যে দ্য মেথড ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল। হ্যাঁ, যদি না হয় দেন ইট শুড বি অপটিমাইজড, হ্যাঁ, যেটাকে আবার অপটিমাইজ করা, ভ্যালিডেশন করে তারপরে আবার। তিনটা মেথডের কথা বললাম, একটা হচ্ছে রেফারেন্স স্ট্যান্ডার্ড বা রেফারেন্স স্যাম্পল, রেফারেন্স স্ট্যান্ডার্ড। একটাকে বললাম যে কম্পেয়ারিং উইথ দ্য অ্যানাদার মেথড অলরেডি নোন টু বি অ্যাকিউরেট, যেটা জানি যে না, এই মেথড খুব ভালো কাজ করছে, তার সাথে তোমার ডেভেলপ করা মেথডটাকে কম্পেয়ার করা। থার্ড যেটা আমরা বললাম রিকভারি স্টাডি। তো এখন আমি তোমাদের দেখো একটা ছবি দেখিয়েছি, হ্যাঁ, ছবিটা বিভিন্ন বইতেও পাবা, ইয়েতেও পাবা, যে অ্যাকিউরেসি বলতে আসলে আমরা আসলে কি মিন করছি। তারপরে প্রিসিশনের কথায় যদি আসি, অ্যাকিউরেসি বলতে যেমন দেখো প্রথম যে ছবিটা, আমাদের যদি টার্গেট হচ্ছে রেড সার্কেলটা মেইন পয়েন্ট যদি হয়, তাহলে তোমার মেজার্ড ভ্যালু যদি এরকম দূরে দূরে থাকে, তাহলে বোঝা যায় যে না, আসলে অ্যাকিউরেসি এত ভালো না। হ্যাঁ, অ্যাকিউরেসি এত ভালো না। দেখো যে এখানে আবার দেখো যে সেকেন্ড ছবিটাতেও দেখো যে আউট অফ দা রেঞ্জ, অর্থাৎ তোমার যে রেড সার্কেলটা আছে তার বাইরে কিন্তু তোমার প্রিসাইজ ডিটারমিনেশন আছে। হ্যাঁ, তো এখন ফোর্থ যেটা আছে, দেখো যে চারটা কাছাকাছি, কিন্তু যদি চার থেকে এগুলা দিতে পারো তাহলে তাদের মানে অ্যাভারেজটা ভালো, বা কিন্তু আলটিমেটলি তোমার যে ডিজায়ার্ড রেজাল্ট সেটাকে এতটা ম্যাচ করে। ফোর্থ যেটা দেখো, চারটা মেজারমেন্টই হচ্ছে ভেরি ক্লোজ টু দা এক্সাক্ট ওয়ান। সুতরাং এটা ইজ ভেরি গুড অ্যাকিউরেসি। তুমি যদি বলো যে গুড অ্যাকিউরেসি, তো প্রথমটার অ্যাকিউরেসি ইজ ভেরি পোর, দ্বিতীয়টার ক্ষেত্রেও পোর অ্যাকিউরেসি, কিন্তু যেটা হচ্ছে যে এই থার্ডটাতে আমরা যেটা বলছি যে তার অ্যাকিউরেসি এত ভালো না, কিন্তু যদি তুমি অ্যাভারেজ করো তাহলে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি তোমার ওই স্ট্যান্ডার্ড ভ্যালুর ভেরি কাছাকাছি। কিন্তু ফোর্থ যেটা, ভেরি গুড অ্যাকিউরেসি। হ্যাঁ, তো বিভিন্ন হিট অফ ভ্যালু যদি তুমি মেজার করো, ফর এক্সাম্পল 10টা
মেজারমেন্ট যদি করো, তো 10টার ডাটা নিজেদের কতটা কাছাকাছি, নট ক্লোজ টু দ্য ট্রু ভ্যালু। হ্যাঁ, এখন কিন্তু আমরা বলছি যে এই মেজার ডাটা গুলা নিজেদের কতটা কাছাকাছি, অর্থাৎ একটা মেজারমেন্ট যদি তুমি বারবার করতে থাকো, ডাটা গুলা কতটা রিপ্রোডিউসেবল বা রিপিটেবল, যে নিজেরা কতটা কাছাকাছি, এটাকে আসলে মিন করে। হ্যাঁ, তো প্রিসিশন ইজ এ মেজার অফ দ্য ডিগ্রি অফ রিপ্রডিউসিবিলিটি অর রিপিটেবিলিটি, এই দুইটা টার্ম আছে অফ দ্য অ্যানালাইটিক্যাল মেথড আন্ডার দ্য নর্মাল অপারেটিং সার্কামস্টেন্স। অর্থাৎ নর্মাল কন্ডিশনে যদি তুমি কোনো একটা অ্যানালাইসিস কন্টিনিউয়াসলি করতে থাকো বারবার, তাহলে তার অবটেইন রেজাল্ট গুলা নিজেরা কতটা কাছাকাছি। হ্যাঁ, সুতরাং দুইটা টার্ম এখানে আসছে, একটা হচ্ছে রিপিটেবিলিটি আর একটা হচ্ছে রিপ্রডিউসিবিলিটি। হ্যাঁ, সুতরাং রিপিটেবিলিটি রিপ্রডিউসিবিলিটি ফার্মাসিউটিক্যাল রেজাল্টের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ যেহেতু তুমি ড্রাগ অ্যানালাইসিস করছো এবং এগুলো করা যায়, এটার ইয়ের কথা যদি আমরা বলো যে অ্যানালাইটিক্যাল মেথড যদি প্রপারলি না হয়, তাহলে দেখা যাচ্ছে যে ডোজ আসলে ডিসাইড করছে এটা হয়তো ওভারডোজেস হবে অথবা বিলো দ্য ডোজ হবে আর কি, ফলে যেটা হচ্ছে অনেক সময় পারফেক্ট না হতে পারে। সো প্রেসিশন আমরা যেটা বলি যে ডিগ্রি অফ রিপ্রডিউসিবিলিটি বা রিপিটেবিলিটি। এখন এই দুইটা টার্মের মধ্যে তফাৎ আসলে কোথায়? রিপিটেবিলিটি এই দুইটা টার্মের যদি একটু তফাৎটা দেখি, যে রিপ্রডিউসিবিলিটি এবং ইয়াটা কি বলে আর কি। So while reproducibility involves the physician studies by different occasions, different laboratories, different batch of the reagent, তারপরে different analyst, তারপর different equipment। হ্যাঁ, দেখো এখানে কথা মোটামুটি পরিষ্কার। তারপর আমি এই রিপ্রোডিউসিবিলিটির জিনিস দুইটাকে আবার একটু তোমাদের জন্য পরিষ্কার করে দিলাম, যে রিপ্রোডিউসিবিলিটি হচ্ছে যে সরি রিপিটেবিলিটির কথা যদি আমি বলি, যে তুমি একই ল্যাবে একই ব্যক্তি যদি একই স্যাম্পল একই মেথড দিয়ে একই সময়ের মধ্যে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটা অ্যানালাইসিস করে রেজাল্ট যেটা পাই, সেটাকে আমরা বলছি রিপিটেবিলিটি, অর্থাৎ একজনই একটা প্রসেসকে বারবার রিপিট করছে। আর রিপ্রডিউসিবিলিটি বলতে যেটা মিন করেছে যে আসলে তোমার যে স্যাম্পলটা, হ্যাঁ সেটা না হলে, অর্থাৎ এই মেথডটা দিয়ে তোমার ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট অকেশন, ডিফারেন্ট স্যাম্পল, ডিফারেন্ট ইভেন ডিফারেন্ট ল্যাবরেটরি, ডিফারেন্ট ইকুইপমেন্ট ইউজ করে যদি এটাকে অ্যানালাইসিস করে একই রেজাল্ট পায়, তখন সেটাকে আমরা বলছি রিপ্রডিউসেবল। সুতরাং এটা মোর অ্যাকসেপ্টেবল আর কি, যে তুমি একটা মেথড তোমার ল্যাবে ডেভেলপ করলা তোমার এই কন্ডিশনে, এটাকে যখনই অন্য ল্যাবরেটরিতে গেল তখন দেখা যাচ্ছে আর কাজ করছে না। কিন্তু তোমার এখানে তুমি যতবারই করছো, ইট গিভস গুড রেজাল্ট, বা আমি যেটা বলছি যে রিপিটেবল, কিন্তু অন্য জায়গায়। সুতরাং রিপিটেবিলিটি থেকে রিপ্রডিউসিবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট, কারণ একটা মেথড ডেভেলপ হওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় এগুলো ট্রান্সফার হয় অন্য ল্যাবরেটরিতে এবং তার অ্যাক্সেপ্টেবিলিটির জন্য দেখা যাচ্ছে। সুতরাং ডিটারমিনেশনের জন্য যেটা করা হয়, যে প্রসিডিউর হয় রিপিটেড বাই দ্য সেম অ্যানালিস্ট আন্ডার দ্য সেম অপারেটিং কন্ডিশন। হ্যাঁ, যেমন সেম রিএজেন্ট ইকুইপমেন্ট সেটিং ল্যাবরেটরি, হ্যাঁ, ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম। আর রিপ্রডিউসিবিলিটি অ্যানালিস্ট, অর্থাৎ ডিফারেন্ট অ্যানালিস্ট আন্ডার দ্য ডিফারেন্ট কন্ডিশনস, যেমন তোমার রিএজেন্ট ইকুইপমেন্ট ল্যাবরেটরি, হ্যাঁ, এগুলো সব ডিফারেন্ট হলে এবং ওখান থেকে যে রেজাল্ট যদি হোমোজিনিয়াস কোন একটা ব্যাচ থেকে, অর্থাৎ অন্য সবকিছুই ডিফারেন্ট বা চেঞ্জ করে যদি তুমি একই ধরনের রেজাল্ট পাওয়া যায়, তখন দেখা যাচ্ছে আলটিমেটলি এই মেথডটাকে আমরা বলতে পারি যে রিপ্রডিউস। পরীক্ষায় কিন্তু তোমার অনেক সময় থাকতে পারে যে 1 মার্কসের জন্য, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিপ্রডিউসিবিলিটি রিপিটেবিলিটি। হ্যাঁ, পরীক্ষায় যখন প্রশ্ন হয় তখন ছোট ছোট প্রশ্ন অনেক সময় দেখা যাচ্ছে লিখে দেয় আর কি, যে মার্কসটাকে অনেক সময় অ্যাডজাস্ট করার জন্য ছোট ছোট 1 মার্কস 2 মার্কস এর প্রশ্ন আসলে থাকে। তো খুব একটু অ্যাকুরেসি প্রিসিশন, তারপরে যদি রিপিটেবিলিটি রিপ্রডিউসিবিলিটি টার্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট বলছে। তারপরে যেটা আসলো সেটা হচ্ছে সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি দিয়ে আসলে কি বোঝায়? সিলেক্টিভিটি দিয়ে মূলত যে তোমার যদি কোনো একটা পার্টিকুলার স্যাম্পল তুমি একটা মেথড দিয়ে অ্যানালাইসিস করতে চাও, ফর এক্সাম্পল আমি যদি বলি তোমাকে যে তুমি সিপ্রোফ্লক্সাসিন অ্যানালাইসিস করছো, হ্যাঁ, অথবা আমি তোমাকে বললাম যে ইউ আর অ্যানালাইসিং অ্যাসপিরিন, হ্যাঁ, যেগুলো নন। এখন যদি ওই অ্যাসপিরিনের সাথে আরো কিছু মিক্সচার থাকে, হ্যাঁ, আরো কোনো সাবস্টেন্স, সুতরাং সিলেক্টিভিটি বলতে মিন করে যে একটা মিক্সচারেও এই মেথডটা দিয়ে তুমি ওই কম্পোনেন্ট যেটা তুমি ডিজায়ার বা যেটা তুমি এক্সপেক্ট করছো সেটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবা। হ্যাঁ,
অর্থাৎ দেখো এখানে যে a measure of the discriminating power of given analytical procedure in differentiating between the analyte and other component in the sample. যাই থাকুক, তুমি তোমার যে অংশটুকু অর্থাৎ তোমার যে অ্যানালাইটিক্যাল যে স্যাম্পল বা অ্যানালাইট আমরা যেটাকে বলছি সেটা তুমি ডিসক্রিমিনেট করতে পারবা ওই অন্যগুলো থেকে, এটা কি সহজেই আলাদা করতে পারবে যদি পারা যায়। দিস ইজ আসলে সিলেক্টিভিটি। হ্যাঁ, এবং এটা আসলে একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। হ্যাঁ, যে একাধিক মেথড থেকে তুমি তোমার ডিজায়ার্ড যে অ্যানালাইট সেটাকে ডেফিনেটলি তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে। দেখো সিলেক্টিভিটি, তারপরে হচ্ছে স্পেসিফিসিটি। হ্যাঁ, শুনতে ভেরি সিমিলার মনে হয় যে টার্ম দুটো বেরি, কিন্তু আসলে প্রথমটা সিলেক্টিভিটিটা হচ্ছে তোমার একটা কোয়ালিটেটিভ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর বা মেজার করা হয়, আর স্পেসিফিসিটিটা হচ্ছে মূলত কোয়ান্টিটেটিভ। দেখো আমরা যদি একটু পড়ি যে স্পেসিফিসিটি ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাসেস unequivocally the analyte in the presence of component which may be expected to be present। হ্যাঁ, এটার মানেটা হচ্ছে যে যদি তুমি কোনো একটা অ্যানালাইটকে অ্যানালাইসিস করতে চাও এবং অ্যানালাইসিস করার সময় তুমি জানো যে এটার সাথে আরো একটা অন্য কম্পোনেন্ট প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু ওটার ইন্টারফারেন্স ছাড়াই তুমি তোমার ডিজায়ার যে স্যাম্পলটাকে এটাকে তুমি অ্যানালাইসিস করতে পারবা। হুম, এখন যে কোনো একটা ম্যাটেরিয়াল যখন তুমি অ্যানালাইসিস করো তার সাথে অনেকগুলা ডিজায়ার প্রোডাক্ট থাকতে পারে। যেমন আমি সেদিন বলেছিলাম যে ইম্পিউরিটিজ এর কন্টেন্টের কথা খুব ইম্পর্টেন্ট, কারণ ড্রাগ যেহেতু, সুতরাং তার মধ্যে কোনো ভেজাল থাকলে ডেফিনেটলি ইট উইল হ্যাভ সাম বায়োলজিক্যাল ইম্প্যাক্ট আর কি। তো ড্রাগের যদি কোনো সাইড ইফেক্ট বেশি থাকে তাহলে ডেফিনেটলি ইট শুড বি অ্যাভয়েডেড। এই জন্য ইম্পিউরিটিজ অ্যানালাইসিস গুলো খুব গুরুত্ব দিয়ে ফার্মাসিউটিক্যাল করতে হয় বা করে। হ্যাঁ, তো যেমন তাহলে ইম্পিউরিটিজ এর সোর্স গুলা কি এখানে দেখো, ইনক্লুড দ্য ইম্পিউরিটিজ, তারপরে ডিগ্রেড প্রোডাক্ট, ম্যাট্রিক্স এটসেট্রা। অর্থাৎ ইম্পিউরিটির মেইন সোর্স যেটা হতে পারে তোমার যে যখন কোন একটা, এখন তো ড্রাগ অধিকাংশ গুলাই তোমার সিনথেটিক, সিনথেসিস যখন আমরা করি তখন রিয়েকশনেরও কিছু বাই প্রোডাক্ট তৈরি হতে পারে। হ্যাঁ, তো ডেফিনেটলি এগুলো তোমার একটা সিনথেটিক ইম্পিউরিটিজ হিসেবে থেকে যায়। তারপরে তোমার যেগুলো হইতে পারে যে ডিগ্রেডেশন, যেগুলো ডিগ্রেড আমরা বলছি আর কি, অথবা আদার কোনো কন্টামিনেশন হতে পারে প্রসেস ডিউরিং দ্য প্রসেস অফ সিনথেসিস। সুতরাং এগুলার প্রেজেন্সেও যাতে তুমি তোমার যে সার্টেইন অ্যানালাইট যেটা তুমি অ্যানালাইসিস করছো সেটা প্রপারলি এস্টিমেট করতে পারাটাই হচ্ছে মেথডের স্পেসিফিসিটি। এখন যেহেতু শুনতে ভেরি সিমিলার মনে হয়, দেখো এখানে আমি জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য যে সিলেক্টিভিটি এবং স্পেসিফিসিটির মধ্যে তফাৎ আসলে দেখো। হ্যাঁ, একটা জিনিস তুমি যদি বুঝো যে সিলেক্টিভিটি আসলে তার অ্যাবিলিটি হচ্ছে সেপারেট এন্ড রিজলভ দ্য ভেরিয়াস কম্পোনেন্ট অফ দ্য মিক্সচার এন্ড ডিটেক্ট দ্য অ্যানালাইটিক কোয়ালিটেটিভলি। হ্যাঁ, অর্থাৎ একাধিক কম্পাউন্ডের মিক্সচার যদি থাকে সেখান থেকে আলাদা করে তোমার ওই স্পেসিফিক স্যাম্পলকে সে আইডেন্টিফাই করতে পারবে। আর স্পেসিফিসিটি যেটা করে যে একাধিক কম্পাউন্ডের মিক্সচার থাকলেও সেখানে সেপারেট করে তোমার পার্টিকুলার কম্পাউন্ডটাকে সে তোমার কোয়ান্টিটেটিভলি ডিটারমাইন করবে যে আসলে কতটুকু এখানে ছিল। সুতরাং specificity is restricted to the detection বা qualitative detection, জাস্ট তার প্রেজেন্সটাকে ইন্ডিকেট করে। আর স্পেসিফিসিটি যে তোমার রেস্ট্রিক্টেড টু দ্য কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট, অর্থাৎ সেখানে পরিমাণটা সে এক বা একাধিক অ্যানালাইটের প্রেজেন্সেও সে কি বলে এটাকে একিউরেটলি মেজার করতে পারে, সেটাকে আমরা বলছি যে মেথডের স্পেসিফিসিটি। হ্যাঁ, সুতরাং সিলেক্টিভিটি এবং স্পেসিফিসিটির মধ্যে যদি তুমি এক কথায় তফাৎ করতে চাও, যে সিলেক্টিভিটিটা হচ্ছে যে একটা গিভেন প্রসিডিউরের যে কোনো একটা অ্যানালাইটকে সে আলাদা করতে, আলাদাভাবেই সে আইডেন্টিফাই করতে পারে যদি একাধিক মিক্সচার থাকে। হ্যাঁ, এটা একটা কোয়ালিটেটিভ মেথড। আর স্পেসিফিসিটি কি করতে পারে, একাধিক মিক্সচার থেকে একটা কম্পাউন্ডকে যদি আসলে বুঝতে পারছি কাজ করতে। তো লিনিয়ার যে কোনো একটা স্যাম্পলের বিভিন্ন কনসেন্ট্রেশন যদি তুমি মেজার করতে চাও এখন, বা এখানে তুমি কিসের ডিপেন্ড করছে, তুমি যদি ইউভি মেজারমেন্ট করো তাহলে কি হবে, তার কনসেন্ট্রেশনের সাথে সাথে দেখা যাচ্ছে তার যে রেসপন্স সেটা অ্যাবজর্বেন্স হতে পারে। হ্যাঁ, যদি ইউভি ইউজ করো, যদি তুমি এইচপিএলসি ইউজ করো
কমবে। তো সুতরাং সেটার উপর বেস করে, অর্থাৎ এখানে যেটা আমরা বলছি যে দ্য লিনিয়ারিটি অফ অ্যানালিটিক্যাল প্রসিডিউর ইজ দ্য অ্যাবিলিটি টু অবটেইন দ্য টেস্ট রেজাল্ট হুইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। হ্যাঁ, রেসপন্স তুমি পাবা, ইউভি তে অ্যাবজর্বেন্স বা পাবা, তোমার পিক যে ক্রোমাটোগ্রামের যে পিক পাওয়া যায় ওগুলোর এরিয়াটা কম বেশি হবে যদি কনসেন্ট্রেশন বাড়ে। তুমি যদি অন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করো, জিসি দ্বারা যে ক্রোমাটোগ্রাম পাবা। হ্যাঁ, অর্থাৎ ডিপেন্ডিং অন দা কনসেন্ট্রেশন অফ দ্য স্যাম্পল তোমার রেসপন্সটা হবে তার প্রপোর্শনাল। হ্যাঁ, আমরা যদি ভেরি স্পেসিফিক বলি আমরা, তাহলে তুমি কনসেন্ট্রেশন যত বাড়াবা অ্যাবজর্বেন্স তত বাড়বে, অর্থাৎ the absorbance of the sample is proportional to the concentration of the sample। হ্যাঁ, আমরা এই কথাগুলো পড়ার আগে দেখো, আমি তোমার ডান পাশে যে একটা ছোট একটা গ্রাফ আমি দেখিয়েছি। যদি এখানে মূলত এইচপিএলসি ইয়াটা কি নিয়ে দেখো, অর্থাৎ 5 লক্ষ যদি বা 4 লক্ষ যদি হয়, তাহলে এটাকে যখনই তুমি 30 বা 32 করেছো তখন সেটা দেখা যাচ্ছে 10 লক্ষ। অর্থাৎ কনসেন্ট্রেশন যত বাড়ছে প্রপোর্শনালি দেখা যাচ্ছে রেসপন্স বা পিক এরিয়া ওখান থেকে বেড়েছে। সো লিনিয়ারিটি আসলে কি করে? ইট মে বি ডেমনস্ট্রেটেড ডিরেক্টলি অন দ্য ড্রাগ সাবস্টেন্স বাই ডাইলিউশন অফ দ্য স্ট্যান্ডার্ড স্যাম্পল। এখন স্টাডি দুটো ওয়ে এগুলো কনসেন্ট্রেশন বের করতে হয়, তাহলে তুমি একটা সার্টেন একটা কনসেন্ট্রেট সলিউশন করে ওখান থেকে নিয়ে নিয়ে ডাইলিউট করে তুমি করতে পারো, অথবা ইন্ডিভিজুয়ালি স্যাম্পল মেজার করে করে দেখা যাচ্ছে বিভিন্ন কনসেন্ট্রেশন সলিউশন তৈরি করতে পারো। তো ফর এস্টাবলিশমেন্ট অফ দ্য লিনিয়ারিটি মিনিমাম 5 কনসেন্ট্রেশন, অর্থাৎ 5টা কম কনসেন্ট্রেশন দিয়ে আসলে দেখা যাচ্ছে লিনিয়ারিটি স্টাডি এত ভালো হয় না। যে মেথড, একটা মেথড কতটা ভালো কাজ করছে সেটা যদি তুমি প্রপারলি তার লিনিয়ারিটি স্টাডি করতে চাও, তো ডেফিনেটলি অ্যাটলিস্ট 5 স্যাম্পলস অ্যানালাইজ। এবং এই প্লট করার যে সিস্টেম তোমরা আমার ধারণা সবাই জানো, যে স্ট্যাটিস্টিক্যাল মেথড বা তুমি আসলে তার যে স্লোপ বের করা যেতে পারে, অথবা আর যেটা আমরা বলি যে ক্রপের আর স্কোয়ার, সেটা যদি একের যত কাছাকাছি তার লিনিয়ারিটি তত ভালো হবে। তো এখন যদি এসে করতে হয় কোন একটা স্যাম্পলের, তখন দেখা যাচ্ছে বিভিন্ন কনসেন্ট্রেশন আমরা নেই, এবং কনসেন্ট্রেশনটা ওই তোমার একটা স্ট্যান্ডার্ড স্যাম্পলের 80 থেকে 120% কনসেন্ট্রেশন রিকমেন্ড করা হয়। কেন তুমি বলতে পারো যে স্যার আর বেশি করলে অসুবিধাটা কি? অর্থাৎ একটা সার্টেন রেঞ্জ, আমরা সেটাও পড়বো, যে একটা রেঞ্জের বাইরে যখন যায় তখন দেখা যাচ্ছে মেথড ওই যে স্পেসিফিসিটি বা ইয়া এবং লিনিয়ারিটি অনেক সময় কমে যায়। আমি আমি যখন পিএইচডি করি তখন তোমার ওই ইউবি নিয়ে একটা ইয়ে ছিল, যে কোন একটা মেথড আমরা অ্যানালাইসিস করতে, যে যদিও আমার পিএইচডি তোমার ওই এই ধরনের অ্যানালাইটিক্যাল প্রসিডিউর না, কিন্তু আমরা প্রচুর ফটোফিজিক্যাল প্রপার্টি স্টাডি করতে হয়েছিল। তখন আমার সুপারভাইজার আমাকে বললো যে তুমি ইউবি মেজারমেন্ট করার সময় কেমন কনসেন্ট্রেশন নিতে চাও। হ্যাঁ, তখন সত্যিকার অর্থে আমার আসলে এত ভালো আইডিয়া ছিল না যে আসলে কি ধরনের মেজারমেন্ট করলে ভালো হয়। তখন আমি কনসেন্ট্রেশন মেজার করতে গিয়ে উনি আমাকে বললো যে না, দিস শুড বি 0.2 টু 0.7। হ্যাঁ, এর মধ্যে যদি তুমি কনসেন্ট্রেশন মেজার করো যে 0.2 থেকে 0.7 মোলার, তাহলে দেখা যাচ্ছে তোমার যে অপটিন রেজাল্ট সেটা অনেক ভালো হবে। এখন উনি আমাকে এটা বলেই সাথে সাথে চলে গেলেন। তো আমি খুব সঙ্গত কারণে, উনি যেহেতু সুপারভাইজার, উনি যেভাবে বলছে আমি দেখা যাচ্ছে যে 7 এর কাছাকাছি একটা কনসেন্ট্রেশন নিয়ে মেজার করে নিতে বললাম। উনি উনার থেকেই ক্ষান্ত হয়নি, আমাকে আবার বললো যে না, কি কারণে হয় এটা স্ট্যাটিস্টিক্যালি এখন আমাকে প্রমাণ করে দাও। হ্যাঁ, তখন আমি আহ, বইটই পড়া শুরু করলাম, যেহেতু এটা মানে যাওয়ার কিছুদিন পর পরই দেখা যাচ্ছে এরকম আসলে বিদেশে গেলে সুপারভাইজাররা প্রথমে একটু একটু এরকম করে আর কি, যে আসলে স্টুডেন্ট কেমন বা কি পারে কি না, বা সেই নানান কিছু করে দেখে ওরা জাজ করা। তখন আমি দেখলাম যে ওই ইয়েতে লেখা যে 1% যদি তুমি ডেভিয়েশন ধরে অ্যানালাইসিস করি আমি, তখন একটা 7-এর পরে দেখা যাচ্ছে যে এই যে আমি এখানে একটা লিনিয়ার কার্ভ দেখছি না, এটা যখন স্ট্রেট এর কাছাকাছি, বা এটা আর ওরকম স্ট্রেট না এসে ডান পাশে এসেছে,
সোজা হয়ে যায়, একটা সার্টেন কনসেন্ট্রেশন, তারপরে আর রেসপন্সটা এত ভালো আসে না। হ্যাঁ, অর্থাৎ তখন আর এই লিনিয়ারিটি আর কোনোভাবেই থাকে না। হ্যাঁ, যদি লিনিয়ারিটি না থাকে তখন দেখা যাচ্ছে যে এই মেথডটা ওই রেঞ্জের মধ্যে আর কাজ করছে না, এটাই ধরে নেয় আর কি। সুতরাং উনি বললো যে এই কারণেই, যে এই যে 0.2 থেকে 0.7 মোলারের বেশি তুমি যে কনসেন্ট্রেশন নিলে আর মেথডের লিনিয়ারিটি যেহেতু থাকে না, সুতরাং এই মেথড আর এইসব ক্ষেত্রে আর অ্যাপ্লিকেবল হবে না। এই জন্যই মেইনলি লিনিয়ারিটি প্রত্যেকটা মেথড ডেভেলপ করার পর এগুলা লিনিয়ারিটিটা আসলে স্টাডি করা হয়। এখন অ্যাকসেপ্টেবল লিনিয়ারিটি ফর একটা মেথডের জন্য যেমন 0.997 হচ্ছে মিনিমাম, তার নিচে যদি লিনিয়ারিটি হয় তখন ওই মেথডটাকে আর দেখা যাচ্ছে অ্যাপ্লিকেবল করা, বা মানে অর্থাৎ ওই স্যাম্পল অ্যানালিসিস এর জন্য অ্যাপ্লিকেবল হয় না। সবাই তো চুপচাপ শুনতেছো, আশা করি বুঝতে পারছো, তাই না? যদি কেউ একটু রেসপন্স করো আর কি। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো, আচ্ছা। তারপরে যেটা আসলো যে লিনিয়ারিটি স্টাডি করার সময় আমরা বললাম যে 80 থেকে 120% পর্যন্ত আমরা অ্যানালাইসিস করছি, অর্থাৎ কত রেঞ্জ পর্যন্ত একটা স্যাম্পলের তুমি যদি কনসেন্ট্রেশন নাও, অবটেইন রেজাল্টটা মানে অর্থাৎ অ্যাকুরেট এবং প্রিসাইজ হয়। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার ওই মেথডের রেঞ্জ, যে তুমি যদি এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট অথবা এত মিলিগ্রাম থেকে এত মিলিগ্রাম পর্যন্ত স্যাম্পল অ্যানালাইসিস করো এই মেথডের জন্য, দেখা যাচ্ছে তোমার এই মেথডে অ্যাপ্লিকেবল হবে উইথ গুড অ্যাকুরেসি, প্রিসিশন এন্ড লিনিয়ারিটি। ওটাকে আমরা নর্মাল রেঞ্জ হিসেবে ধরলাম। তো আগে আমরা লিনিয়ারিটি স্টাডির জন্য রেঞ্জটাকে আমরা ধরেছিলাম 80% থেকে 120% পর্যন্ত। The specific range is normally derived from the linearity studies, হ্যাঁ, যেটা আমরা আগের স্লাইডে আমরা পড়েছি। Depends on the intended application of the procedure, অর্থাৎ এই প্রসিডিউরটা তুমি কি ধরনের অ্যানালাইসিস ইউজ করতে চাও তার উপর ডিপেন্ড করে, এবং এই রেঞ্জটা ডিটারমাইন করা হয় যে তোমার ওই লিনিয়ারিটি স্টাডিজ থেকে। দেখো এখন লিনিয়ারিটি স্টাডিজ তুমি একটা সার্টেন যতই কনসেন্ট্রেশন বাড়াও, থিওরিটিক্যালি এটা একদম স্ট্রেট লাইন হওয়ার কথা, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে এই স্ট্রেট লাইন আস্তে আস্তে কার্ভ অথবা স্ট্রেট হয়ে গেল, যে আর বাড়ছে না। হ্যাঁ, সুতরাং যখন থেকে এটা আর বাড়ছে না সেই পর্যন্ত এটা রেঞ্জ, এরপরে তুমি যদি স্যাম্পলের কনসেন্ট্রেশন আর বাড়াও এই মেথড আর কাজ করবে না। সুতরাং রেঞ্জটা হচ্ছে পারফেক্টলি যদি তুমি ইয়া করতে পারো সেটা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে পাও। তারপরে যেমন আরো দুইটা টার্ম আসলে, একটা হচ্ছে লিমিট অফ ডিটেকশন আর একটা হচ্ছে লিমিট অফ কোয়ান্টিফিকেশন। হ্যাঁ, আমরা একটু আগে যেটা পড়ছিলাম যে একটা বলেছিলাম সিলেক্টিভিটি আর একটা বলেছিলাম স্পেসিফিসিটি। তো দুইটা একই না, তবে ওদের কাছাকাছি। লিমিট অফ ডিটেকশন, যে একটা মেথড একটা মিক্সচারে কোনো একটা কম্পাউন্ড কত কম হওয়া সত্ত্বেও তাকে অ্যানালাইসিস করতে পারে, এটা হচ্ছে লিমিট অফ ডিটেকশন। আমি আবার কথাটা বলছি যে লিমিট অফ ডিটেকশন বলতে আসলে যেটা মিন করে, বা কোনো অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের লিমিট অফ ডিটেকশনটা হচ্ছে যে ইজ দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ দ্য অ্যানালাইট। হ্যাঁ, অর্থাৎ কত কম পরিমাণ স্যাম্পল হুইচ ক্যান বি, অর্থাৎ কত কম কনসেন্ট্রেশনের স্যাম্পল কেউ সে ডিটেক্ট করতে পারে, এটাই হচ্ছে কোন একটা মেথডের লিমিট অফ ডিটেকশন। তো several approaches for determining the detection limit are possible depending on the whether the procedure is non-instrumental or instrumental. আমরা পরের ইয়েতে পড়বো যে এনএমআর স্পেকট্রোস্কোপি যখন আমরা পড়ি তখন আমরা হয়তো বা কিছু কিছু কথা হয়তো তখন বলা যাবে যে যখন আমরা এনএমআর মেজার করি তখন যখন স্যাম্পলের কনসেন্ট্রেশন একটা অপটিমাম অ্যামাউন্ট হয় তখন খুব সুন্দর স্পেক্ট্রা পাওয়া যায়। কিন্তু অনেক সময় আমরা কি করি যে আহ কোন ধরনের ইন্টারফারেন্সিয়া করার জন্য আমরা খুব ডাইলিউট কনসেন্ট্রেশন নিই, তখন ডাইলিউট কনসেন্ট্রেশন যখন বা কনসেন্ট্রেশন যখন অনেক কম হয় তখন ওখানে অনেক বেশি নয়েজ তৈরি হয় আর কি। হ্যাঁ, সুতরাং নয়েজ থাকা সত্ত্বেও কিন্তু ওখান থেকে যদি তুমি তোমার স্যাম্পলের কনসেন্ট্রেশন বা স্যাম্পলের প্রেজেন্সটাকে আলাদা করতে পারা, কত কমের মধ্যে করা যায় সেটাই আমরা বলছি লিমিট অফ ডিটেকশন। এখন এই যে বিভিন্ন ভাবে আসলে তোমার লিমিট অফ ডিটেকশন অ্যানালাইসিস করা যায়, যেমন বেসড অন দা ভিজুয়াল ইভালুয়েশন, অর্থাৎ একটা ইয়ে তোমার দেখে, আমি যদি ভেরি স্পেসিফিক্যালি এনএমআর এর কথা বলি, যে তুমি এনএমআর স্পেকট্রাম দেখলে দেখবা যে ওই মেইন ইয়ার পাশাপাশি ছোট ছোট নয়েজ টাইপের লাইন আসে যদি কনসেন্ট্রেশন কম, তো ওটা দেখেও আসলে ইয়ে করা যায় যে তুমি নয়েজ থাকা সত্ত্বেও তুমি এখানে পেয়েছো। আবার বেসড অন দা সিগন্যাল টু নয়েজ রেশিও, হ্যাঁ, এটা মেশিন থেকে করে ফেলা যায় যে তোমার এত পর্যন্ত একটা রেঞ্জ পর্যন্ত যেগুলো আসছে সবগুলো নয়েজ,
সুতরাং এগুলাকে যদি তুমি অপটিমাইজ করতে চাও অথবা এই পর্যন্ত তুমি যদি ওই স্পেকট্রাম থেকে রিডিউস করে দাও, তখন দেখা যাচ্ছে সিগন্যালটা অনেক সময় পাওয়া যায়। আবার অনেক সময় যেটা করে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেজার করে, হ্যাঁ, যে কত পর্যন্ত হলে ডেভিয়েশন খুব বেশি হয় না। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে তোমার বিভিন্ন কনসেন্ট্রেশনে মেজার করে, যদি দেখা যাচ্ছে যে একদম একটা সার্টেন কনসেন্ট্রেশনের নিচে এসে ডেভিয়েশন অনেক বেশি হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি মেথডটা আর কাজ করছে না। এবং এটা ইয়ার জন্য যেটা করা হয় যে ওই লাইনের স্লোপটাকে বের করে, এবং এটা একটা মেথড বা একটা ফর্মুলা যেটা আছে যে লিমিট অফ ডিটেকশন বা ডিটেকশন লিমিট যদি হয় যে 3.3 এস এ বাই এস, তাহলে এসটা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রেসপন্স। তুমি যদি 5টা স্যাম্পল অ্যানালাইসিস করো, ওগুলো যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো তোমরা কিভাবে বের করতে জানো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি তোমার ওই যে কার্ভ স্লোপ অফ দ্য ক্যালিব্রেশন কার্ভ স্লোপ দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে যেটা হয় সেটাই ওই ওই থেকেই তোমার আসলে লিমিট অফ ডিটেকশনটা বের করে দেয়। হ্যাঁ, তো তারপরে যেটা আসে যে লিমিট অফ কোয়ান্টিফিকেশন। হ্যাঁ, এটার মানেটা হচ্ছে যে কত কম স্যাম্পলকেও তুমি প্রপারলি বা উইথ ভালো অ্যাকিউরেসি সহ মেজার করতে পারো। অর্থাৎ পরিমাণ বাড়লে তো মেজারমেন্ট তুলনামূলক সহজ হয়, কিন্তু যখন একদমই মিনিমাম কোয়ান্টিটি হয় বা অনেক কম পরিমাণ হয়, সেটাকে প্রপারলি এস্টিমেট করতে যদি পারে মেথড, তখন দেখা যাচ্ছে মেথডের মানে কি বলে পারফেক্টনেস কে আমরা এনশিওর করতে পারি আর কি। তো আগে যেটা আমরা বলি লিমিট অফ ডিটেকশন, সেটাও মূলত একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। এবার যদি লিমিট অফ ডিটেকশনের কথা বলি, যে দা কোয়ান্টিটেশন লিমিট অফ এন ইন্ডিভিজুয়াল অ্যানালাইটিক্যাল প্রসিডিওর is the lowest concentration of the analyte in the sample which can quantitatively determine with the suitable precision and accuracy। অর্থাৎ সুটেবল অ্যাকুরেসি এবং প্রিসিশন সহ যদি তুমি কোন একটা মেথডকে একদম মিনিমাম অ্যামাউন্ট যতক্ষণ পর্যন্ত অ্যানালাইসিস করা যায়, সেটাকে বলছে হচ্ছে লিমিট অফ কোয়ান্টিফিকেশন। তার মানে লিমিট অফ ডিটেকশন হচ্ছে কত কম পরিমাণ স্যাম্পলকেও তুমি ডিটেক্ট করতে পারো, আর লিমিট অফ কোয়ান্টিফিকেশন যে কত কম পরিমাণ স্যাম্পলকেও তুমি গুড অ্যাকুরেসি এবং প্রিসিশন সহ অ্যানালাইসিস করতে পারো। এটাও একই রকম করে একাধিক মেথড, যেমন ভিজুয়াল এডুকেশন ইভালুয়েশন, তারপর সিগন্যাল টু নয়েজ রেশিও অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইয়াগুলো থেকে এটা আলটিমেটলি অ্যানালাইসিস করা যায়। তো এটার ফর্মুলাটা হচ্ছে QL সমান হচ্ছে 10 SA বাই S। তো একই রকম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রেসপন্স বাই হচ্ছে স্লোপ অফ দ্য ক্যালিব্রেশন কার্ভ। আগেরটা ছিল 3.3, এবারটা হচ্ছে 10। সুতরাং এই ফর্মুলা দিয়েও দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ওই ক্যালিব্রেশন কার্ভের ইয়ে ক্যালকুলেশন করেও যে কি পরিমাণ স্যাম্পল, অর্থাৎ লোয়েস্ট কি পরিমাণ স্যাম্পল হলে তুমি এই মেথডটা আসলে কাজ করবে। আর দুইটা প্যারামিটার আছে, এটা শেষ করে দিলেই শেষ। যেমন হচ্ছে রোবাস্টনেস। তো রোবাস্টনেসটা আসলে কি, তোমরা এই টার্মটার সাথে আমার ধারণা অনেক বেশি পরিচিত। ফার্মাসিউটিক্যাল বা ফার্মাসির মধ্যে নিশ্চয়ই সবকিছুই তোমার মেথডের রোবাস্টনেস বলতে বোঝায় যে কোনো একটা সিম্পল চেঞ্জ করেও অর্থাৎ দেখা যাচ্ছে তোমার রেজাল্ট আনএফেক্টেড থাকা। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে পড়ি যে মেজার অফ ইটস ক্যাপাসিটি টু রিমেইন আনএফেক্টেড স্মল মেথড হ্যাঁ প্যারামিটার provides the indication is reliability during the normal use। হ্যাঁ, অর্থাৎ আমি এখন যদি তোমাকে একটু স্পেসিফিক করে বলি, যে তুমি এসপিএলসি ইউজ করো, এখানে তোমার অনেকগুলা জিনিস মেথডে মেনশন করে দিতে হয়। যেমন তোমার স্যাম্পল চেম্বারের টেম্পারেচার কত থাকবে, তোমার ফ্লো রেট কত থাকবে, হ্যাঁ, মোবাইল ফেজ বা অর্থাৎ মোবাইল ফেজের টু করতে চাও, দেখা যাচ্ছে তোমার পিকে রিটেনশন টাইম কম বেশি হতে পারে, কিন্তু অবজার্ভ বা তুমি করো অথবা ইয়ে করো, তখন দেখা যাচ্ছে ওই রেজাল্ট আর সেমই থাকে। সুতরাং কতটা চেঞ্জ করে একটা মেথডের আলটিমেট রেজাল্টটাকে আনএফেক্টেড রাখা যায়, সেটাকে বলছে হচ্ছে যে রোবাস্টনেস অফ দ্য মেথড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার যদি একটু বলি যে the measure of its capacity to remain unaffected by small variation of the method parameters। হ্যাঁ, যেমন এগুলার ক্ষেত্রে যেমন এক্সাম্পল অফ দ্য টিপিক্যাল ভেরিয়েশনের মধ্যে স্টেবিলিটি অফ দ্য অ্যানালাইটিক্যাল সলিউশন, অর্থাৎ অনেক সময় কালার স্যাম্পল যখন তুমি তৈরি করবে, এদের স্টেবিলিটি বিশেষ করে সূর্যের আলো পড়লে এত ভালো থাকে না। তারপরে
যদি তুমি কোনো এক্সট্রাকশন করো কোনো ইয়া থেকে, বিশেষ করে যদি তুমি কি বলে, যদি তুমি ফিনিশ গুড অ্যানালাইসিস করতে চাও, তার আছে অনেক সময় কি করতে হয়, তা থেকে একটি ম্যাটেরিয়ালটাকে এক্সট্রাকশন করে দেন তোমার অ্যানালাইসিস করতে হয়। সুতরাং এক্সট্রাকশন টাইমটাও দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট আর কি। এখন তুমি ভেরি স্পেসিফিক্যালি যদি লিকুইড ক্রোমাটোগ্রাফি বা এইচপিএলসি কথা যদি বলো, সেখানে তোমার যেমন মোবাইল ফিজের পিএইচ, কারণ অধিকাংশ ক্ষেত্রে এইসব ক্ষেত্রে তোমার বাফার ইউজ করা হয়। যখনই তুমি বাফার ইউজ করবা তখন সেক্ষেত্রে পিএইচ একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, কিভাবে বাফারের ইয়ে মেজার করে সেটা আশা করি তোমরা জানো। তো যেমন বাফারের পিএইচ চেঞ্জ করা, তারপরে হচ্ছে মোবাইল ফেজের কম্পোজিশন। ধরো মোবাইল ফেজে নর্মালি যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রে একটা সলভেন্ট ইউজ করা হয় না, কোনোটার হচ্ছে যেমন 50% মিথানল, 20% অ্যাসিটোনাইট্রাইল, আবার তার সাথে ক্লোরোফর্ম অথবা একটা পার্সেন্টেজ বাফার। এখানে যদি তোমার কম্পোজিশনটাকে একটু কম বেশি করা হয় তখনও দেখা যাচ্ছে রেজাল্টটা যদি আনএফেক্টেড থাকে। তারপরে কলাম চেঞ্জ করা, হ্যাঁ, তারপরে টেম্পারেচারটাকে চেঞ্জ করে দেওয়া, অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল ফেজের ফ্লো রেটটাকে চেঞ্জ করে দিয়ে। অর্থাৎ এইসব বিভিন্ন ভেরিয়েশন করেও যদি দেখা যাচ্ছে মেথড দিয়ে যে রেজাল্টটা পাও সেটা যদি অলমোস্ট আনএফেক্টেড থাকে, তখন আমরা বলতে পারি যে না, মেথডটা একটা রবাস্ট মেথড। অথবা তার রেঞ্জ আমরা যদি বলি যে এই রেঞ্জ আগের রেঞ্জের মতো না, এই রেঞ্জটা আমরা বলছি ওয়াইড ওয়াইড রেঞ্জ অফ দ্য প্যারামিটার ক্যান বি চেঞ্জ কিপিং দ্য রেজাল্ট আনএফেক্টেড। তো তারপরে যেটা হচ্ছে ইন দ্য কেস অফ দ্য গ্যাস ক্রোমাটোগ্রাফি, যদি তুমি করো যে ডিফারেন্ট কলাম, টেম্পারেচার, ফ্লো রেট চেঞ্জ করেও দেখা যাচ্ছে তার রেজাল্টটাকে আনএফেক্টেড রাখে। এটা আরেকটা প্যারামিটার। আরেকটা কি, আরেকটা হচ্ছে যেমন রাগিডনেস। রাগিডনেসটা মূলত রিপ্রডিউসিবিলিটির মতোই আর কি। হুম, যে ডিগ্রি অফ, আমরা বলছি একটা রিপ্রোডিউসিবল, আর আরেকটা হচ্ছে যে মেথডে কতটা ডিগ্রি অফ রিপ্রোডিউসিবিলিটি অফ দ্য টেস্ট রেজাল্ট অবটেইনড বাই দ্য অ্যানালাইসিস ইন দ্য সেম স্যাম্পল আন্ডার দ্য ভ্যারাইটি অফ দ্য নর্মাল টেস্ট কন্ডিশন। হ্যাঁ, আমরা রিপ্রোডিউসিবিলিটি মেজারমেন্ট করার ক্ষেত্রে তখন আমরা বলেছিলাম যে সবকিছু ডিফারেন্ট করে যদি রেজাল্টের যে ইয়াটা যদি ইয়ে থাকে, কি বলে, একই ধরনের রেজাল্ট, অর্থাৎ আমরা যে ডিজায়ার্ড স্যাম্পল অ্যানালাইসিস করছি তার ট্রু ভ্যালুর যদি বারবার হয় তখন সেটাকে আমরা বলছি না। ওখানে কিন্তু সবই চেঞ্জ, অ্যানালিস চেঞ্জ, স্যাম্পল চেঞ্জ, ল্যাবরেটরি চেঞ্জ, ইনস্ট্রুমেন্ট চেঞ্জ। কিন্তু এখানে যেটা হচ্ছে তুমি একই স্যাম্পলকেই অন্য প্যারামিটার গুলো চেঞ্জ করে অ্যানালাইসিস করাটা হচ্ছে রাগিডনেস কোনো একটা স্যাম্পল। তো এখন determination involves the degree of reproducible the test sample determined by the function of the assay variable। অর্থাৎ এখানে যে রাগিডনেস অ্যানালাইসিস এর জন্য অ্যাসিটা কি মেইনলি প্যারামিটার হিসেবে এখানে স্টাডি করা হয়। এবং এটার reproducibility compared to the precision of assay under the normal condition to obtain the measure of the ruggedness of the analytical method। আমরা যেটা বললাম যে reproducibility study mainly based on the assay of the desired sample. So according to the USP, ruggedness is determined by analysis of the alcod from the homogeneous batches. Alcod অর্থ হচ্ছে অল্প পরিমাণ কোন একটা homogeneous batch থেকে নিয়ে in different laboratories by different analysts using the operational and environmental condition prescribed for the assay। অর্থাৎ ইউএসপি অনুসারে সেটা একই স্যাম্পলটা তোমার সেম রেখে এবং ওই অল্প পরিমাণ স্যাম্পলটা নিয়ে ডিফারেন্ট ল্যাবরেটরি এবং ডিফারেন্ট অ্যানালাইজ দিয়ে একই ধরনের কন্ডিশনটা মেনটেন করে যদি অ্যাসিডটা বের করে আসলে একটা মেথডের রাগিডনেস অ্যানালাইসিস করে। সর্বশেষ যেটা আসলো সেটা হচ্ছে সেন্সিটিভিটি। যে মেথড কতটা রেসপন্স করছে, যে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ধরো তুমি অল্প পরিমাণ চেঞ্জ করলা, একদমই কম, ধরো ফর এক্সাম্পল তুমি 50 মিলিগ্রাম স্যাম্পল অ্যানালাইসিস একটা রেজাল্ট পাইলা, 51 করলা, দেখা যাচ্ছে যদি একই হয় তাহলে তো তখন তার সেন্সিটিভিটি থাকলো না, কারণ এই দুইটা ডাটা তো ভেরি সিমিলার। হ্যাঁ, 50 এবং 51। সুতরাং এটা রেশিওতে, অর্থাৎ যদি লিনিয়ারলি যদি তার রেসপন্সও বাড়ে তখন বুঝতে হবে যে না, মেথডের সেন্সিটিভিটি, অর্থাৎ অল্প পরিমাণ চেঞ্জ করলেও তার রেজাল্ট একই চেঞ্জটা আসলে। হ্যাঁ, এখন এটার সাথে যদি তুমি রোবাস্টনেস এর কম্পেয়ার করো, আমরা বলছি যে রেজাল্ট আনএফেক্টেড থাকে, তবে এখানে কিন্তু আমরা স্যাম্পলের কন্টেন্ট চেঞ্জ করছি না, অর্থাৎ যে ম্যাটেরিয়ালের যে কন্টেন্ট সেটা আমরা চেঞ্জ করছি না, অন্য প্যারামিটার যেমন ফ্লো রেট, টেম্পারেচার, পিএইচ চেঞ্জ করছি, কিন্তু
এখানে ডেফিনেটলি তার যে স্যাম্পল অ্যানালাইসিস করছো সেটার কনসেন্ট্রেশন বা অ্যামাউন্ট সবসময় সেম থাকছে। তো সেন্সিটিভিটিতে যদি কিঞ্চিত চেঞ্জ করলেও তার রেসপন্সটা পাওয়া যায়, সেটাকে আমরা বলছি সেন্সিটিভ। সুতরাং এই যে প্যারামিটার গুলোর কথা বললাম, এই প্যারামিটার গুলো যদি কমপ্লাই করে, হ্যাঁ, তখনই আমরা বলতে পারি যে একটা ভ্যালিডেট মেথড প্রপারলি ওয়ার্কিং। হ্যাঁ, তখন তুমি এটাকে কমার্শিয়াল ইউজের জন্য পারফেক্টলি পারফেক্ট বা কি বলে যে তুমি বলতে পারো যে দিস ইজ সুইটেবল ফর কমার্শিয়াল ইউজেস। তখন তুমি কিন্তু এই মেথডটাকে বিভিন্ন ল্যাবরেটরিতে ট্রান্সফার করলে আর কোনো অসুবিধা নাই। সুতরাং আমরা আবার যদি একটু বলে দিই যে ভ্যালিডেশনের অনেকগুলো মেথড প্যারামিটার আমরা সবগুলো ইন্ডিভিজুয়াল আলোচনা করলাম, যেমন অ্যাকুরেসি, প্রিসিশন, স্পেসিফিসিটি, লিনিয়ারিটি, হ্যাঁ, রেঞ্জ, তারপরে লিমিট অফ ডিটেকশন, তারপর লিমিট অফ কোয়ান্টিফিকেশন, রোবাস্টনেস, রাগিডনেস এন্ড সেন্সিটিভিটি। পরীক্ষা কিন্তু প্রশ্ন এখান থেকে থাকবেই। হ্যাঁ, তোমার এই চ্যাপ্টার এবং আগের চ্যাপ্টার মিলে হয়তো এক সেট প্রশ্ন তোমার পরীক্ষায় পাওয়া। ফলে এই মেথড পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স গুলা ভেরি ইম্পর্টেন্ট, থেকে যে কোনো একাধিকটা দেখা যাচ্ছে তোমার ডিসকাশনের জন্য হয়তো পরীক্ষায় থাকতে পারে। তারপরে আমরা যদি আসি যে এখানে স্যার হ্যাঁ, এই যে অ্যাকুরেসির মধ্যে রিকভারি স্টাডিটা একটু আবার বলবেন? রিকভারি স্টাডিজ বলতে আমরা আমরা যেটা অ্যানালিটিক্যাল মেথডে যেটা আমরা বলি আর কি, যে তোমার একটা স্যাম্পল ধর অ্যানালাইসিস করলাম, হ্যাঁ, তোমার সিমিলারলি যদি একই রকম আরেকটা অ্যাপারেটাল সেটআপ যদি তুমি নাও, ধরো ওটাকে আমরা বলতেছি ব্ল্যাঙ্ক সেটআপ, হ্যাঁ, তখন যেটা হয় যে সিস্টেম লস যেটা থাকে, ধরো আমি তোমাকে স্পেসিফিক যদি বলি যে তুমি অ্যাসপিরিন অ্যানালাইসিস করছো, আমি তোমাকে টাইট্রোমেট্রিক একটা দিলাম যে তুমি এই মেথডটা তোমার এটা ইয়েটা করো, তখন তুমি একটা স্যাম্পলে তুমি অ্যাসপিরিন নিলা, তার সাথে অন্য রিয়েজেন্ট দিয়ে তুমি হিটিং করলা। হ্যাঁ, এখন যেটা হয় যে ওই রিকভারি স্টাডিজ এর ইয়াটাই হচ্ছে যে যখন তুমি হিটিং বা প্রসিডিউর করো তখন ওখান থেকে দেখা যাচ্ছে আসলে লস হইতে পারে, হইতে পারে না? তুমি যদি তুমি দিলে এখানে তুমি স্যাম্পল দিবা, অন্য অন্য কোনো রিয়েজেন্ট দিবা, তারপরে হয়তো সলভেন্ট দিবা। এই জন্য রিকভারি স্টাডিজ আমরা যেটা করি যে পাশাপাশি আরেকটা ব্ল্যাঙ্ক প্রসিডিউর আমরা ইউজ করি আর কি, যে ওটার মধ্যে অ্যাসপিরিন নাই কিন্তু অন্য সবই আছে, অন্য রিয়েজেন্ট আছে, স্যাম্পল আছে, একই কন্ডিশনে হিট দিলে। এখন কথাটা হচ্ছে যে যদি কোনো লস বা সিস্টেমে যদি কোনো ধরনের ইয়ে থাকে, তাহলে মূলত কি হয় যে এইটাকে ধরো স্যাম্পলটাকে টাইট্রেট করলাম, আবার ব্ল্যাঙ্কটাকেও টাইট্রেট করলাম একই কন্ডিশনে। এখন যদি সিস্টেমে কোনো ইরর থাকে তাহলে দুইটার মধ্যে দিয়ে ইরর হবে, তাই না? সুতরাং একটা থেকে যদি রেজাল্ট থেকে যদি আরেকটা রেজাল্ট বাদ দাও তাহলে ইররটা সহই বাদ পড়ে যায়। ফলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা দেখা যাচ্ছে অনেকটা অ্যাকুরেট বা অ্যাকুরেসি মেনটেন করে আর কি। হ্যাঁ, সুতরাং এই যে তোমার কম্পারেটিং অর্থাৎ ব্ল্যাঙ্কের সাথে কম্পেয়ার করে আমরা যে অ্যানালাইসিস করি সেটাকে আমরা আসলে রিকভারি স্টাডিজ হিসেবে মেনশন করছি। আশিক বলেছিলে? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছো আশা করি আর কি। সুতরাং অর্থাৎ এইরকম প্যারালাল দুইটা এক্সপেরিমেন্ট করা, একটা স্যাম্পল সহ আর একটা স্যাম্পল ছাড়া। ফলে তোমার যদি মেথডের কোনো ইয়ে থাকে অথবা যদি সিস্টেমের কোনো ইরর থাকে সেটাকে মিনিমাইজ করে যে স্টাডি সেটাকে আমরা বলছি রিকভারি স্টাডি। এখন আমরা তাহলে পরে ইয়েতে যাই যে আহ, এখন কথাটা হচ্ছে যে এই যে মেথড ভ্যালিডেশন, তার আগে কতগুলো জিনিস আসলে অবশ্যই কনসিডারেশন রাখতে হবে। একটা হচ্ছে সুইটেবিলিটি অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তোমার সবই ঠিক আছে, তুমি স্যাম্পল নিয়েছো, একদম ভালো অ্যানালিস্ট নিয়েছো, হ্যাঁ, তোমার এনভায়রনমেন্টাল কন্ডিশন খুবই ভালো, কিন্তু তোমার ইনস্ট্রুমেন্ট যদি ভালো না থাকে তাহলে ডেফিনেটলি ওই ইনস্ট্রুমেন্ট ইউজ করা যাবে না। সুতরাং ওই ইনস্ট্রুমেন্টটা প্রপারলি কাজ করছে কিনা এবং এটা প্রপারলি ক্যালিব্রেটেড কিনা, ক্যালিব্রেশন সম্পর্কে নিশ্চয়ই তোমরা ইনস্ট্রুমেন্টেশনে পড়েছো যে একটা ইনস্ট্রুমেন্ট কতটা প্রপারলি কাজ করছে এটা ইয়ে করার জন্য ইনস্ট্রুমেন্ট গুলাকে প্রপারলি ক্যালিব্রেট করতে হয় আর কি। হ্যাঁ, ক্যালিব্রেশনের বিভিন্ন প্রসিডিউর আছে, আমরা এদিকে না যাই। যেমন তোমার স্ট্যান্ডার্ড থাকে যে এটা দিয়ে তো অ্যানালাইসিস করলে তুমি এই রেজাল্ট পাবা। হ্যাঁ, সুতরাং ইনস্ট্রুমেন্ট একাধিক এরকম স্ট্যান্ডার্ড দিয়ে যদি এরকম কম্পারেবল রেজাল্ট পাওয়া যায় তখন বলে যে ইনস্ট্রুমেন্ট ইজ প্রপারলি ওয়ার্কিং। তারপরে সুইটেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল। সুইটেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল বলতে যেগুলো বোঝায় যে রেফারেন্স স্ট্যান্ডার্ড, তারপর রিয়েজেন্ট, প্লাসিবো যেগুলো এক্সপিরিয়েন্ট, তারপরে এক্সিপিয়েন্ট যেগুলো ইউজ করে। সুতরাং তোমার এই যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে যেসব কেমিক্যালস বা ম্যাটেরিয়াল লাগবে সেগুলো সুইটেবল বা প্রপার কিনা। হ্যাঁ,
তো তারপরে হচ্ছে সুইটেবিলিটি অফ দ্য অ্যানালিস্ট, তুমি যে মেথড বা যেই অ্যানালাইসিসটা করতে চাও সেটার জন্য যাকে তুমি ডিসাইড করেছো ডেফিনেটলি হি শুড বি প্রপারলি ট্রেইনড এবং কোয়ালিফাইড। হ্যাঁ, এমএচএর কোনো অ্যানালাইসিস দিয়ে দেখা যাচ্ছে মেথড ভ্যালিডেশন অনেক সময় করা হয় না। তারপরে সুইটেবিলিটি অফ দ্য ডকুমেন্টেশন, হ্যাঁ, অর্থাৎ সব মেথড বা অর্থাৎ ফার্মাসিউটিক্যালে যা করে সবই ডকুমেন্টেড। হ্যাঁ, তো ডকুমেন্টেশনটাও এখানে ডকুমেন্টেড হলেও যেটা বলছি যে এটা প্রপারলি, আমরা ওই যে লিটারেচার রিভিউর কথা বলেছিলাম, যে রিটেন ক্লিনিক্যাল প্রসিডিউর এন্ড দ্য প্রপার অ্যাপ্রোভ স্টাডি প্ল্যান উইথ দ্য প্রি এস্টাবলিশড অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। হ্যাঁ, এগুলা অলরেডি ডকুমেন্টেড বা রিটেন থাকা। তারপরে শেষে যেটা আমরা বললাম যে স্টেবিলিটি অফ দ্য স্যাম্পল এন্ড স্ট্যান্ড, এগুলা তোমার ডেফিনেটলি স্টেবিলিটি স্টাডি থাকে, কারণ তুমি যদি জিসি অথবা এসপিএলসি ইউজ করো, যদি তুমি হিট দিতে হয়, যদি তার স্টেবিলিটি না থাকে তাহলে তো মেথডের দোষ দিয়ে লাভ নাই। সুতরাং এই বিবেচনাগুলো আগেই রাখতে হবে। তো এই যেসব পয়েন্টগুলোর কথা বললাম, একটা হচ্ছে সুইটেবিলিটি অফ দ্য ইনস্ট্রুমেন্ট, সুইটেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল, তারপরে সুইটেবিলিটি অফ দ্য অ্যানালিস্ট, সুইটেবিলিটি অফ দ্য ডকুমেন্টেশন এবং স্টেবিলিটি অফ স্যাম্পল, এগুলো অ্যানালাইসিস করে আসলে দেখা যাচ্ছে প্রায়র অর্থাৎ মেথড ভ্যালিডেশন শুরু করার আগে এই ইন্ডিকেশন গুলোকে কনফার্ম করা যায় না, এগুলো আমাদের সুইটেবল। তারপরে যেটা আসলো যে মেথড ভ্যালিডেশনের পরে আরেকটা টার্ম আসলো মেথড ভেরিফিকেশন। হ্যাঁ, তাহলে ভ্যালিডেশন আমরা তো বলেছি যে একটা মেথড কতটা ভালো কাজ করছে বা একটা রেজাল্ট বারবার করলে একই রকম হচ্ছে, কিন্তু ভেরিফিকেশনটা আসলে কি? ভেরিফিকেশনটা আসলে মেথড ভ্যালিডেশনের মধ্যে এত ডিটেলস না। তবে যদি তোমার কোনো একটা মেথড একটা ল্যাবরেটরি থেকে আরেকটা ল্যাবরেটরিতে ট্রান্সফার করা হয়, তখন একই ধরনের অ্যানালাইসিস আবার করে কনফার্ম করা যে মেথডটা প্রপারলি কাজ করছে। কিন্তু ভ্যালিডেশনের জন্য আমরা দেখছো যে বলছি কোনোটা 5 কোনোটা 8 এরকম বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু ভেরিফিকেশনের জন্য এত স্ট্রিক্ট ইয়া নাই। তবে অ্যাক্রিডিটেশন অথবা তুমি যদি রেগুলেটরি রিকোয়ারমেন্টের কথা বলো, তখন তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে এই মেথডটা কি তোমরা ভেরিফাই করেছো কিনা। এবং আরেকটা যেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল যেসব মেথড ইউজ করে, ইনহাউস মেথড অনেক আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেসেও দেখা যাচ্ছে যে তারা তোমার ফার্মাকোপিয়া মেনশন যেসব মেথড আছে সেগুলাকে মডিফাই করে ইউজ করে আর কি। তো সুতরাং যখনই ফার্মাকোপিয়া বেসড কোনো একটা মেথড ডেভেলপ হয়, তখন এটা ল্যাবরেটরিতে ভ্যালিডেট করা এবং ট্রান্সফার করার পর সেগুলো ভেরিফিকেশন করা দরকার। তাহলে মেথড ভেরিফিকেশন আসলে কি? যে প্রসেস টু কনফার্ম দ্য previously validated method performs as expected under the specific condition of a particular laboratory। ঠিক আছে, যে আগে একটা ল্যাবরেটরিতে একটা মেথড অ্যানালাইসিস করছে, এটাকে যদি অন্য আরেকটা ল্যাবরেটরিতে নিলে একই ধরনের রেজাল্ট পাওয়া যায়, এটা কনফার্ম করার যে চেকিং, এটাকে আমরা বলছি ভেরিফিকেশন। হ্যাঁ, অর্থাৎ যে একটা স্যাম্পল আরেকটা স্ট্যান্ডার্ড তুমি যদি বলো ওইভাবে যে আমরা মিলাই নেওয়া, হ্যাঁ, যে তারা যেরকম বলছে একই রকম হচ্ছে কিনা। এখন এটার ইয়াটা অ্যাপ্লিকেশন কি, যে অ্যাপ্লাইজ টু দ্য মেথড ট্রান্সফার টু এ নিউ ল্যাবরেটরি হোয়েন ইউজিং কম্পেন্ডিয়াল মেথড। কম্পেন্ডিয়াল মেথড বলতে ওই যে আমরা যেটা বললাম যে ফার্মাকোপিয়াস থেকে অবটেন যেসব মেথড একটা ল্যাবরেটরিতে ওরা স্টার্ট করেছে, এটা অন্য ল্যাবরেটরিতে নিলে এটাকে জাস্ট ভেরিফাই করে নেওয়া। প্রসেসটা হচ্ছে যে ফোকাসিং অন কয়েকটা, আবার তোমার মেথড ভ্যালিডেশনের আমরা বললাম যে 9টা 10টা মেথড পারফরমেন্স আছে, কিন্তু ভেরিফিকেশনের জন্য এতগুলা না। এখানে অর্থাৎ এখানে কয়েকটা জিনিস যেমন একুরেটলি পারফর্ম করছে কিনা সেগুলা, যেমন ল্যাবরেটরি ক্যান কনসিস্টেন্টলি এন্ড অ্যাকুরেটলি পারফর্ম দ্য মেথড অফেন ইনভলভিং দ্য টেস্টিং অফ দ্য লিমিটেড সেট অফ প্যারামিটার। লিমিটেড সেট অফ প্যারামিটারের মধ্যে যেমন তোমার ধরো অ্যাকুরেসি, প্রিসিশন, লিনিয়ারিটি, হয়তো বা দেখা যাচ্ছে 2-3টা প্যারামিটার চেক করলেই বোঝা যায় যে না মেথড প্রপারলি কাজ করছে। সবগুলা মেথড প্যারামিটার আসলে স্টাডি করার দরকার নেই, এবং সব রেগুলেটরি বডি গুলাই বলে যে না কোনো একটা অন্য ল্যাবরেটরিতে মেথড আনলে এগুলোকে ভেরিফাই করে ইউজ করা। যেমন এক্সাম্পল হিসেবে যেটা আসছে যে যেমন ধরো পিসিআর, তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের যে কোভিড অ্যানালাইসিসের জন্য যে পিসিআর মেথড আমরা ইউজ করছি, সেটা যখন ট্রান্সফার করে এক ল্যাবরেটরিতে অনেক সময় প্রপারলি, এই জন্যই এগুলাকে verifying that the validated PCR method for detecting the pathogen perform correctly in the specific diagnostic laboratory। অর্থাৎ এই মেথডটা বিভিন্ন ল্যাবরেটরিতে নিলে প্রত্যেকটাকে আসলে দেখা যাচ্ছে ভেরিফাই করে ইউজ করা শর্টকাট। সো এই হচ্ছে মেথড ভেরিফিকেশন। তাহলে ভ্যালিডেশন থেকে ভেরিফিকেশনটা মূলত ভ্যালিডেট মেথডটা কাজ করছে কিনা অন্য একটা নতুন ল্যাবরেটরিতে নিলে সেটা চেকিং করাটাই হচ্ছে মেথড ভেরিফিকেশন। যদি তুমি জাস্ট কম্পেয়ার কথা যদি আসে যে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের মধ্যে, তাহলে তফাৎটা আসলে কোথায়?
দেখো, যে যদি আমি বলি যে মেথড ভ্যালিডেশন মূলত সবগুলা পারফরমেন্স ক্যারেক্টার ইয়ার মধ্যে দেওয়া হয় আর কি, হ্যাঁ। আর মেথড ভেরিফিকেশনের মধ্যে সুইটেবিলিটি স্টাডি করা হয় আর কি, যে একটা স্পেসিফিক ল্যাবে এই মেথডটা সুইটেবল, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে মেথড ভ্যালিডেশনে তোমার কম্প্রিহেনসিভ ইভালুয়েশন, অর্থাৎ প্রত্যেকটা পারফরমেন্স ক্যারেক্টারিটিস ইয়ে করা, আর এখানে লিমিটেড নাম্বার অফ কি প্যারামিটার, অর্থাৎ দু চারটা প্যারামিটার পরেই দেখা যাচ্ছে এটাকে কনফার্ম করা। আর ভ্যালিডেশন কোন মেথডটাকে করা, একদম নিউ মেথড যেটা ডেভেলপ করা। আর ইয়ে করা হয় ডেভেলপ ভ্যালিডেট মেথড যদি একটা ল্যাবরেটরি থেকে আরেকটা ল্যাবরেটরিতে ট্রান্সফার করা হয়। আর ভ্যালিডেশন তো সব সময় ম্যান্ডেটরি করতেই হবে একটা নতুন মেথডের ক্ষেত্রে, না করে করা যাবে না। আর মেথড ভেরিফিকেশন যদি দরকার হয়, হ্যাঁ, হ্যাঁ, দরকার হলে করা। তো এটা একটা কম্পারেটিভ, কারণ তোমার মেথড ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন দিয়ে আসলে শুনতে মনে হয় যে না দুইটা ভেরি সিমিলার, তাহলে আলাদা কি, হ্যাঁ। অর্থাৎ এখানে তফাৎ হচ্ছে যে এটা একটা অলরেডি ভ্যালিডেট মেথড, একটা ল্যাবরেটরিতে যখন আর একটা ল্যাবরেটরিতে ট্রান্সফার হয় তখন দেখা যাচ্ছে এগুলো কি জাস্ট কয়েকটা সার্টেইন দুই একটা প্যারামিটার বা দুইটা তিনটা প্যারামিটার চেক করে নিয়ে যে না মেথড ওয়ার্কিং, এটা নিয়ে কিন্তু আজকে এখানে শেষ করে দেই। হুম, ঠিক আছে স্যার। হুম, আজকে আমরা আর যেগুলো পড়লাম, আমাদের হ্যাঁ বলো। আমাদের যে এই দুইটা চ্যাপ্টার পড়ান এই দুইটার সফট কপিটা কি বা আমাদের দেওয়া যাবে স্যার, নাকি স্যার প্রিন্ট করে দিবেন? আমি তোমাদেরকে একটু প্রিন্ট করে দিতে চাই, হ্যাঁ, দিতে চাই, কারণ কিছু ইয়ে আছে আর কি, অনেক সময় এই সফট কপি এর আগে যেগুলো আমরা দিয়ে দিতাম আর কি, তখন দেখা যায় যে সব আমার মোবাইল করে নিয়ে আসে। হুম। ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি তোমাদের সাথে নেক্সট উইকে যখন ক্লাস হবে, আসলে দুইটা চ্যাপ্টার পড়াই নাই, একটা চ্যাপ্টারই আর কি দুইটা লেকচার দিলাম, যে মেথোডোলজি তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে না, সেটার উপরে আর কি, এগুলো মোটামুটি লিটারেচার বেসই আর কি। দেখা হলে আমি তোমাদের প্রিন্ট করে দিয়ে